নমস্কার স্যার। আপনি প্রায় ১৩ বছর সহশিক্ষক হিসেবে কাজ করেছেন। বহু শিক্ষক শিক্ষিকাদের আপনি দেখেছেন। বর্তমানে আমাদের বর্তমান সমাজে শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কী আদেশ বা উপদেশ দেবেন? ধন্যবাদ। প্রাসঙ্গিক প্রশ্ন। বর্তমান যুগে ছাত্রছাত্রীরা অত্যধিক অশোভন আচার আচরণ করছে, বিভিন্ন মহলে কথা উঠছে এবং শিক্ষক বন্ধুরা যথাযথভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করতে পারছেন না, এরকম অভিযোগ অনুযোগ সমাজের বিভিন্ন স্তর থেকে আসছে। বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে আমার কিছু বক্তব্য শিক্ষক সমাজের প্রতি আছে। আমরা জানি শিক্ষক হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কারিগর। হ্যাঁ। স্কুলকে বলা হয় স্কুল ইজ দ্য এপিটম অফ দ্য সোসাইটি। কথায় আছে, শিক্ষকের নেই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। শিক্ষকই পারে ছাত্রছাত্রীদের প্রকৃত দিশা দেখাতে। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, এ টিচার মাস্ট বি এ কনস্ট্যান্ট রিডার। আবার রবীন্দ্রনাথ বললেন, এ টিচার নেভার ট্রুলি টিচেস আনলেস হি ইজ লার্নিং হিমসেলফ। এ ল্যাম্প ক্যান নট লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইটস কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। অর্থাৎ শিক্ষক যদি প্রকৃত জ্ঞানী না হন, তিনি তার ছাত্রকে যথোপযুক্ত শিক্ষা প্রদান করতে পারেন না। শিক্ষকের যদি আমরা তার অ্যাব্রিভিয়েশনগত অর্থ করি, তাহলে টিচার, টি ফর ট্যালেন্টেড, ই ফর এনথুসিয়াস্টিক, এ ফর অ্যামিকেবল, সি ফর চেয়ারফুল, এইচ ফর অনেস্ট, ই ফর এনার্জেটিক অ্যান্ড আর ফর রেসপন্সিবল। অর্থাৎ এতগুলো গুণ বা বিশেষণ থাকলে একজন শিক্ষক সার্থক শিক্ষক হতে পারবে। আবার কথায় আছে, অ্যান অ্যাভারেজ টিচার টেলস, এ গুড টিচার এক্সপ্লেন্স, এ বেটার টিচার ডেমনস্ট্রেটস অ্যান্ড বেস্ট টিচার ইন্সপায়ার্স। তিনি প্রকৃত শিক্ষক, যিনি ছাত্রছাত্রীকে তিনি উৎসাহ প্রদান করবেন। অনেক শিক্ষক বন্ধু ইদানিংকালে দেখা যায় ছাত্রদের ভৎসনা করেন, তোর দ্বারা কিছু হবে না। এইটা শুনতে শুনতে তার মধ্যে একটা হতাশা ক্রিয়া করে। সে বুঝে নেয় শিক্ষক যখন বলেছেন আমার দ্বারা কিছু হবে না, তখন সে স্কুল আসা বন্ধ করে, পড়াশোনায় আর মন দেয় না, নিজেকে একা ফিল করে। এই জন্য কবির কথায়, এমন মানব জবিন রইল পতীত, আবাদ করলে ফলতো সোনা। যীশুখ্রিস্ট বললেন, নক দ্য ডোর, নক দ্য ডোর, নক দ্য ডোর, দি ডোর উইল ওপেন। অর্থাৎ শিক্ষক যদি ছাত্রদের হৃদয়রূপ দরজায় ধাক্কা দেন এবং বারবার ধাক্কা দিতে থাকেন, তাহলে সেই হৃদয় একদিন খুলবে। অর্থাৎ শিক্ষককে আমরা বলি ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। ফ্রেন্ড কাকে বলে আমরা জানি, যখন শিক্ষক ছাত্রের মনের কথা শুনবেন এবং তাকে নিজের কথা বলবেন, তাকে আপন ভেবে তার সম্পর্কে যাবতীয় তথ্য তিনি সংগ্রহ করবেন, তাকেই বলা হচ্ছে প্রকৃত বন্ধু। ফিলোজফার তাকে বলা হয় শিক্ষক যখন ছাত্রের ভেতরটা জানতে পারবেন, ছাত্র কি বলতে চাইছে। শিক্ষকের এর জন্য চাই অন্তর্দৃষ্টি। তিনি ছাত্রের শরীর মনটাকে পুরোটাই দেখতে যখন পাবেন, ছাত্র কি বলতে চায়। কারণ ছাত্ররা শিক্ষককে আপন ভেবে সে মনের কথা বলে, আর এই মনের কথা শোনার পরে শিক্ষক তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে। আর গাইড বলতে বোঝায় যে তিনি প্রকৃত শিক্ষক ছাত্রছাত্রীর মনের কথা, তার ভাবনা চিন্তা চেতনাকে তিনি পূর্ণভাবে পরীক্ষা করে, গবেষণা করে তিনি প্রকৃত দিশা দেখাবেন কোন পথে ছাত্রছাত্রী এগোবে। একেই বলা হয় প্রকৃত গাইড।
তাহলে একজন শিক্ষককে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড তখনই বলা যাবে যে তিনি হবেন আদর্শ শিক্ষক। তাহলে আদর্শ শিক্ষক তাকেই বলা হবে তিনি হবেন 24 ঘন্টার শিক্ষক। তিনি শুধু 4 দেওয়ালের মধ্যে, শিক্ষা অঙ্গনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না। তিনি রাত্রি 12টারও শিক্ষক, ভোর 3টারও শিক্ষক, এবং ছুটির দিনেও তিনি শিক্ষক। অর্থাৎ ছাত্রছাত্রীর প্রয়োজনের জন্য তিনি সদা জাগ্রত থাকবেন, ছাত্রছাত্রীকে স্নেহ করবেন। আবার বলা হয় শিক্ষকের গুণের মধ্যে 5টি ব থাকা উচিত: বদন, বচন, বসন, বিদ্যা, ব্যবহার। যে শিক্ষকের অ্যাপিয়ারেন্স হবে প্রেজ ওয়ার্দি, একজন ছাত্র বা ছাত্রী তাকে শ্রদ্ধা করতে শিখবে। তার বসন, পোশাক আশাকও শিক্ষকোচিত হতে হবে, এবং তার বিদ্যা থাকতে হবে। তিনি যে বিষয়ে পড়াবেন ছাত্রছাত্রীকে সেই বিষয়ে যথেষ্ট ব্যুৎপত্তি সম্পন্ন তাকে হতে হবে, এবং তাকে তার কথাবার্তার ধরন সঠিকভাবে ছাত্রছাত্রীদের হৃদয়ে আঁচড় কাটবে, রেখাপাত করবে, তাকে আকৃষ্ট করবে, এবং তার ব্যবহার হবে বন্ধুসুলভ। কারণ একজন শিক্ষকের কাছে ছাত্র যদি তার মনের কথা না বলতে পারে, শিক্ষককে যদি প্রকৃত না ভালোবাসতে পারে, তার শিক্ষা সে গ্রহণ করতে পারবে না। আবার আমরা যদি সময় অনুযায়ী শিক্ষা ব্যবস্থার চিন্তাভাবনার পরিবর্তন হয়, আগেকার দিনে ছিল একটি কথা, স্পেয়ার দি রড স্পয়েল দি চাইল্ড। অর্থাৎ শাসন করে ছাত্রছাত্রীদের কাছে মাস্টারমশাই পড়া আদায় করতেন। কিন্তু এটা কি কিন্তু উচিত? ও তো ভয় পাবে এতে। এই শিক্ষা ব্যবস্থার যে এই চিন্তা চেতনা এককালে ছিল, সেটার এখন পরিবর্তন হয়েছে। এখন যে শিক্ষা ব্যবস্থা সেটা চলেছে সেটাকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলে। যদি একটি সার্কেল আমরা আঁকি, তার কেন্দ্রবিন্দু হবে ছাত্র, ছাত্র হবে মূল, শিক্ষকের অবস্থান হবে বৃত্তের পরিধিতে অবস্থান তিনি করবেন। অর্থাৎ ছাত্র কি চাইছে, কি বলতে চাইছে, এটা যদি শিক্ষক মহাশয় জানতে পারেন তাহলে তিনি তাকে প্রকৃত শিক্ষা দিতে পারবেন। এই জন্য বলা হয় শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। অর্থাৎ এই ছাত্ররা ভবিষ্যৎ, তারা সমাজকে পথ দেখাবে, তারা সঠিকভাবে বিভিন্ন পেশায় নিজেকে নিযুক্ত করবে, এবং পেশাকে নেশা আকারে যদি একজন শিক্ষক নিতে পারেন তাহলে তিনি ছাত্রদের প্রকৃত গাইড করতে পারবেন। কথায় আছে যে শিক্ষকতাটা বাই চান্স না হয়ে বাই চয়েস হওয়া উচিত। অনেক সময় চাকরি বাকরির ক্রাইসিসের যুগে অনেক সময় কিছু অর্থ উপার্জন করার জন্য কিছু যুবক যুবতী তারা শিক্ষকতার পেশাটাকে তারা বেছে নেয়, কিন্তু তারা তাদের চয়েস থাকে না, প্রকৃত শিক্ষক তারা হওয়ার বাসনা ইচ্ছা তাদের মধ্যে থাকে না। তাই একজন প্রকৃত শিক্ষক তিনি ছাত্রকে সঠিক দিশা দেখাতে পারবেন। শাস্ত্রে আছে পুত্রাদপি ছাত্রাং শ্রেষ্ঠা শ্রদ্ধাবান ভক্তিভাবত স্বার্থ সন্ধানবান পুত্র কৃতি ছাত্রস্য ন স্পৃহা। এখানে বলা হয়েছে যে ছাত্রকে তার সন্তান সন্ততির চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়ে শিক্ষক মহাশয় দেখেন। কারণ তার সন্তান সন্ততি তার অর্থ সম্পদের অনেক সময় কামনা বাসনার জন্য তার পিতামাতাকে শ্রদ্ধা ভালোবাসে, সেটা অনেকটা মেকি বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায়। কারণ ছেলেমেয়েরা চাকরি বাকরি করার পরে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, কারণ প্রকৃত ভালোবাসা, নিগুড় নিখাত ভালোবাসা তার মধ্যে থাকে না। তাহলে এই সকল গুণ যদি একজন শিক্ষকের মধ্যে থাকে, তিনি সময়ে ক্লাসে যাবেন, ঠিক সময়ে ক্লাস থেকে আসবেন, ক্লাসের পরে ছাত্রছাত্রী যদি কোনো অসুবিধায় পড়ে শিক্ষক মহাশয় তাদের প্রতি সঠিক দয়া পরবশে তিনি বুঝিয়ে দিবেন, এটা অত্যধিক শিক্ষক মহাশয়ের জরুরি। ছাত্রছাত্রীদের ভালোবাসবেন। বর্তমান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমাদের জয়ফুল লার্নিংয়ের কথা বলা হয়েছে। রাইট টু এডুকেশান অ্যাক্টে জয়ফুল লার্নিং, প্লে ওয়ে অফ এডুকেশান। আগেকার দিনের তপবন সিস্টেম ছিল, গুরুকুল আশ্রম ছিল, ছেলেমেয়েরা সন্তান সন্ততিরা তারা গুরুগৃহে গিয়ে তাকে শ্রদ্ধা সহকারে তাকে প্রণতি জানিয়ে
তার আদেশ পালন করত। আমরা হতাশ হয়ে যাই বটে, কিন্তু আমি মনে করি দীর্ঘদিন আমি এই শিক্ষকতার জীবন অতিক্রম করার পরে, অবসরের পরেও আমি বুঝে দেখেছি যে মাস্টারমশাইরা যদি ছাত্রদের অন্তরের কথা শোনেন, তাকে অন্তর দিয়ে ভালোবাসেন এবং যে বিষয়ে তিনি পড়াচ্ছেন সেই বিষয়টা প্রতিদিন যদি স্টাডি করে যান এবং তার আচার আচরণ যদি সংযত হয়ে তিনি ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনা নয়, নৈতিক চরিত্রের বিকাশের জন্য শিক্ষক মহাশয় হবেন তদা তৎপর। এই জন্য আমাদের ভারতবর্ষের যে আমরা আধ্যাত্মিক ভারতবর্ষের দেশ, এই দেশ গোটা বিশ্বকে যে পথ দেখিয়েছে, শিক্ষক মহাশয় পারবেন বিভিন্ন শাস্ত্র পড়াশোনা করে এবং আমাদের বিশেষ করে গীতাকে যদি ছাত্রছাত্রীদের মধ্যে তিনি পাঠদান করতে পারেন, নিজে গীতা পড়বেন, গীতার বিষয়বস্তু তিনি অধ্যয়ন করে জেনে ছাত্রছাত্রীকে যদি প্রকৃত শিক্ষা দেখাতে পারেন, তাহলে আমার মনে হয় যে এই অবক্ষয়ের যুগে, এই নেতির যুগে আমরা ছাত্রছাত্রীদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারব এবং ছাত্রছাত্রীরা প্রকৃত মানুষ হয়ে সমাজে তারা একজন কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এইটি আমার মতামত, অভিমত এবং শিক্ষক সমাজের প্রতি আমার এইটা আবেদন। ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো এবং অনেক কিছু শিখতে পারলাম। ভবিষ্যতে আমরাও এটা অবশ্যই ফলো করব এবং অবশ্যই যতটা সম্ভব চেষ্টা করব। এবং যেটা ওভারঅল আমি জানতে পারলাম, এই আপনি যেটা বললেন বৃত্তের সার্কেলের যেটা হয়, বৃত্তের কেন্দ্রের মতো, যেখানে কেন্দ্রে একজন স্টুডেন্ট আছে এবং বাকি স্যার দিদিমণি আছে পরিধিতে, যে কোনো খারাপ চিন্তা, খারাপ ভাবনা বাইরে থেকে কবচ হিসেবে কাজ করছে। তো এবং আমরা জানি যে যদি এডুকেশন একটা বাড়ি হয়, তার সবচেয়ে তিনটে মোস্ট পিলার হলো অবশ্যই স্যার এবং দিদি ম্যাডাম এবং ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান, অভিভাবক। তো আপনি অনেক দিন সহশিক্ষক এবং হেড স্যার হিসেবে কাজ করেছেন, বহু গার্ডিয়ান মিটিং নিশ্চয়ই করেছেন ছাত্রছাত্রীদের পঠন নয় বা নৈতিক চরিত্রের বিকাশে। যদি অভিভাবকদের কিছু উপদেশ দিতেন যে তাদের কী করে ছাত্রছাত্রীদের। হ্যাঁ, খুব এটাও প্রাসঙ্গিক প্রশ্ন। ধন্যবাদ রাজকুমার বাবুকে, যেটা অবশ্যই, কারণ আমরা জানি যে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা কয়েক ঘন্টার জন্য আসে, বাকিটা সময় তারা গৃহে থাকে এবং সমাজের বিভিন্ন স্তরে তারা তাদের গতিবিধি আমরা লক্ষ্য করি। শিক্ষাঙ্গন থেকে শিক্ষক মহাশয় তথা বিদ্যালয় প্রকৃত দিশা যেরকম দেখাবেন, তাকে বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ হলেও তার বাড়ি কম গুরুত্বপূর্ণ নয়। আমরা জানি জন্মগ্রহণ করার পর প্রকৃত দিশা দেখায়, আর ইজ দ্য বেস্ট টিচার বলা হয়। মাকে প্রথম শিশু তার স্তনপান করে যখন জগৎ সম্পর্কে একটু জানার চেষ্টা করে, মায়ের আদেশ পালন করে, যেরকম মা যে কথা বলে সেটাকে সর্বান্তকরণে তাকে গ্রহণ করে শিশু। আমরা জানি একটি কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ ছাত্রছাত্রী তথা সন্তান সন্ততি পিতামাতা থেকে যে জ্ঞান অর্জন করে সেটাই তার জীবনের অত্যধিক মূল্যবান। এবং এটা বলা যায় যে মা যখন তার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারে, তারপরে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য তাদের সন্তান সন্ততিকে স্কুলে পাঠায়। আগেকার দিনে ছিল আশ্রমিক সিস্টেম অফ এডুকেশান ছিল, সেটা এখন নেই। এখন পিতামাতা তার সন্তান সন্ততিকে বিদ্যালয়ে রেখে আসেন এবং শিক্ষক শিক্ষিকাদের গাইডেন্সে রেখে আসেন, কিন্তু ছাত্রছাত্রীদের তথা তার সন্তান সন্ততিকে প্রকৃত শ্রদ্ধা এবং গুরুজনদের প্রকৃত সম্মান দেখানোর শিক্ষা কিন্তু পিতামাতা দেবে। পিতামাতা সবসময় নজর দেবে যে তার ছেলেমেয়েরা যে ঠিকঠাকভাবে বিদ্যালয়ে যাচ্ছে কিনা, মাস্টারমশাইদের সাথে নিয়মিত যোগাযোগ করে কিনা। এবং আরেকটা কথা বলা হয়, শাস্ত্রে বলা হয়, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা মিহ দুর্লভম মানুষম জন্ম তদপ ধ্রুব অর্থদম।
এর মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে কৌমার বয়স থেকে ছেলে মেয়েদের শাস্ত্র শিক্ষা দিতে হবে। কৌমার বয়স হচ্ছে 7 থেকে 10 বছর। এই বয়সে পিতামাতা তার ছেলে মেয়েকে আমাদের ভারতবর্ষীয় সৃষ্টি, কালচার, আমাদের যে হেরিটেজ আছে সেটা হচ্ছে গীতা নামক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এটাকে ধর্মগ্রন্থ বলা হয় না, একে বলা হয় জীবনের অভিধান। যে বিভিন্ন স্তরের মানুষের, বিভিন্ন শ্রেণীর মানুষের, বিভিন্ন বয়সের মানুষের প্রকৃতভাবে মানুষ হওয়ার জন্য কি কি করণীয়, সমস্ত এই জ্ঞান গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। পিতামাতার উচিত গৃহে শাস্ত্র পাঠের ব্যবস্থা করা উচিত এবং সেই ছেলে মেয়েকে সেইভাবে তৈরি করা উচিত। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম পরেরে শেখাও। অর্থাৎ পিতামাতা যদি নৈতিক জ্ঞান সম্পন্ন না হয় তাহলে তার সন্তান সন্ততিকে সঠিক পথ বা দিশা দেখাতে পারবেন না। এই জন্য প্রত্যেক পিতামাতার উচিত তার আচরণগতভাবে ঠিকঠাক করা উচিত এবং পিতামাতার উচিত ছেলে মেয়েকে অন্তত গুরুত্বপূর্ণ একটি আর ফর্মুলা দেওয়া যেতে পারে, ABCD, জীবনের অ আ ক খ শেখানো। ABCD, A ফর অ্যাসোসিয়েশন। যে পিতামাতার উচিত তার সন্তান সন্ততিকে ভালো অ্যাসোসিয়েশন বা সঙ্গে নিয়ে যাওয়া, যেখানে ভালো আলাপ আলোচনা হচ্ছে, যেখানে মুনি ঋষিদের, যেখানে পারমার্থিক আলোচনা হচ্ছে, যেখানে বিভিন্ন দেশপ্রেমের কথা হচ্ছে, যেখানে বিভিন্ন জাতীয়তাবোধ শেখানোর জন্য যে জ্ঞান দেওয়া হচ্ছে বিভিন্ন সেমিনারে, বিভিন্ন প্রতিষ্ঠানে, সেইখানে পিতামাতা তার সন্তান সন্ততিকে নিয়ে যাবেন এবং সমাজের বিভিন্ন যারা খারাপ চিন্তা ভাবনা করে তাদের সাথে যাতে তার ছেলেমেয়েরা না মেশে সেটা তিনি দেখবেন। বি ফর বুকস, ছেলে মেয়েদেরকে তার পাঠ্য বই ছাড়া অন্যান্য বই পড়াতে হবে। কারণ আমরা জানি বিদ্যা দু ধরনের, পরাবিদ্যা, অপরাবিদ্যা। আমাদের স্কুল কলেজে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো হচ্ছে জড়জাগতিক বিদ্যা, তাকে অপরাবিদ্যা বলা হয়। আর পরাবিদ্যা তখন বলা হয় আমাদের ভারতবর্ষের সৃষ্টি, ঐতিহ্য, কালচার, যেটা হচ্ছে বেদ, রামায়ণ, পুরাণ, উপনিষদ, ভাগবত, গীতা ইত্যাদি। এই প্রকৃতপক্ষে গীতা যেখানে 700 শ্লোক আছে, সেই গীতার প্রত্যেকটা অধ্যায়ের প্রতিটি শ্লোক ছাত্রছাত্রীর প্রতি অত্যধিক গুরুত্বপূর্ণ। তদ্বিধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শিন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রদ্ধাবান যারা ছাত্রছাত্রী তারা বিনয়ভাবে তাদের শিক্ষক মহাশয়কে যদি প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে শিক্ষক মহাশয় প্রকৃত তাদের দিশা দেখাতে পারবেন। অর্থাৎ পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তান সন্ততিকে গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তারা প্রতিদিন গুরুজনকে প্রণাম করে তারা স্কুলে যেন যায়, স্কুল থেকে আসার পরে স্কুলে কি হলো পিতামাতা জানার চেষ্টা করবে। অন্তত যারা সংসারের কর্তা, রুজি রোজগারের জন্য বাইরে যেতে হয়, কিন্তু তারপরে তাদের যেন তারা গৃহে ফিরে আসে, তারা পাড়ায় চায়ের দোকানে আড্ডা না দিয়ে, তারা বিভিন্ন জায়গায় প্রজল্প বা গ্রাম্য কথাতে আলোচনা না করে, যারা তাসপাশা বিভিন্ন নেশা গ্রহণ না করে তারা ছেলেমেয়ের কাছে এসে ছেলেমেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তারা কাজ করতে পারে। সেই জন্য শাস্ত্রের একটা কথা দিয়ে শেষ করব। বলা হয়েছে লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি চ তাড়য়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রমিত্র বদাচরেত। অর্থাৎ বলা হয়েছে পিতামাতা সন্তান সন্ততিকে 5 বছর বয়স পর্যন্ত তিনি লালন পালন করবেন, 10 বছর বয়স পর্যন্ত তিনি শাসন করবেন, যেটা ভুল, যেটা অসত্য জিনিস সেখান থেকে ঠিক পথে নিয়ে আসার চেষ্টা করবেন, তার জন্য তিনি প্রয়োজনে শাসন করবেন। এবং প্রাপ্তেতু 16 বর্ষে 16 বছর হয়ে গেলে একজন পিতা মাতা তার সন্তান সন্ততির সাথে কি করবে, বন্ধুর মতন আলোচনা করবে। যখন ছেলে মেয়ে তার পিতামাতাকে জিজ্ঞেস করে, অনেক পিতামাতা বলেন তোর বয়স এখন হয়নি, তুই এখন কিছু বুঝতে পারবি না, বড় হলে জেনে যাবি। এই কৌতূহলটা তার মধ্যে রেখে দেওয়া মানে সে কি করবে, সেই কৌতূহল নিবৃত্ত করার জন্য বন্ধুবান্ধবদের জিজ্ঞেস করবে, আর বন্ধুবান্ধবরা তারা সঠিক উত্তর দিতে পারবে না, ভুল পথে পরিচালিত হবে। সেই জন্য পিতামাতা বন্ধুর মতন তার ছেলে মেয়ের কথা শুনতে হবে। তার ছেলে মেয়ের কথা শোনার পরে তাকে সঠিকভাবে
তাকে গাইড করতে হবে, এই হচ্ছে পিতামাতার অবশ্য কর্তব্য। এই জন্য আমার উচিত যে গার্ডিয়ানদের অন্তত এই বিষয়ে যদি সচেতন থাকতে পারে, তাহলে তাদের ছেলে মেয়েদের শুধু কোন বিষয়ে পড়াশোনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এরকম কোনো কথা নয়। পিতার মাতারা অনেক জোর দেন তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, অথচ ছেলে মেয়ে চায় না এটা। আমি তাদের অনুরোধ করব গার্জিয়ানদের, আপনার ছেলে মেয়ে যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, যে বিষয়ে যে তার ন্যাক আছে, সেই বিষয়ে তাকে এগিয়ে দেওয়া ভালো। তাকে জোর করা উচিত নয়, কারোর সাথে কম্পেয়ার করার উচিত নয়, অন্য কোনো বন্ধু বান্ধবদের সাথে তাকে কম্পেয়ার করে ভৎসনা করার দরকার নেই। আমরা জানি রাজস্থানের কোটাতে যারা কোচিং নিতে যায় তারা অনেকে আত্মহত্যা করে। তাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখি, সে ছেলে ডাক্তার হতে চায় না, পিতামাতা তাকে ডাক্তার বানাতে চায়, এই জন্য কোটাতে গিয়ে তাকে কোচিং সেন্টারে ঢুকিয়ে দেয়, সেখানে তারা আত্মহত্যা করে। এই জন্য আমাদের উচিত গার্জিয়ানদের প্রতি আমার অন্তত করজোড়ে নিবেদন, আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এই পৃথিবী মুখ উজ্জ্বল করতে পারবে না। মুখ উজ্জ্বল তখনই করবে যদি সে নিজের চয়েসে, নিজের যেটা ভালো লাগা বিষয় নিয়ে যদি অনেক দূর উঠতে পারে, তাহলে দেশ জাতি গঠনে তার নিজেকে সক্রিয় ভূমিকা অবলম্বন করবে। আর লাস্টে বলবো, পিতামাতার উচিত তাকে দেশপ্রেম মন্ত্রে দীক্ষিত করা। হ্যাঁ, যে বিবেকানন্দের কথায়, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। আমি যদি দেশ থাকে আমি থাকব, আমার অস্তিত্ব থাকবে না যদি দেশ না থাকে। তাহলে দেশপ্রেমে তাদের জাগ্রত করতে হবে, দেশের জন্য ভাবতে হতে হবে, পাড়া প্রতিবেশীর জন্য ভাবতে হবে, আত্মীয় স্বজনের জন্য ভাবতে হবে। এই মূল্যবোধের শিক্ষা যদি পিতামাতা দিতে পারেন, তাহলে তার সন্তান সন্ততি অবশ্যই সমাজে প্রকৃত মানুষ হয়ে তার মনুষ্য জীবন সার্থক করে উঠতে পারবে। পরবর্তী কোশ্চেন যেটা হলো, আপনি চরম দারিদ্রতার মধ্যে নিজের জীবন কাটিয়েছেন এবং নিজেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। কি উপদেশ দেবেন আমাদের বর্তমান ছাত্র সমাজের প্রতি? খুব প্রাসঙ্গিক প্রশ্ন এই কারণে যে বহু ছাত্রছাত্রী চরম দারিদ্রতার মধ্যে তারা হোঁচট খায়, এগোতে পারে না। আমার জীবনে সেটা ঘটেছে। কথায় আছে, দারিদ্র মোরে করেছ মহান। অর্থাৎ বলা হয়েছে যে কোনো মানুষ যদি তার জীবনের বাধা বিপত্তি না আসে, তাহলে মানুষ তার মেরুদণ্ডকে সোজা রেখে এগোতে পারে না। গান্ধীজির কথায়, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ডু অর ডাই। আমি এইটাকে পাথেয় করে জীবনে এগোনোর চেষ্টা করেছি। অত্যধিক দারিদ্রতা আমার জীবনকে অত্যধিকভাবে বাধা সৃষ্টি করেছে, হোঁচট খেয়েছি, কিন্তু আমি থামিনি। একটাই জীবনে দেখেছি যে পিতামাতা চরম দারিদ্রতার সাথে আমাদেরকে বড় করেছে। তাদের কথায় আছে, নুন আনতে পান্তা ফুরোয়। আমরা সঠিকভাবে পুষ্টিকর খাবার তো দূরের কথা, দুবেলা আহার আমাদের জুটেনি। কিন্তু পিতামাতাকে দেখেছি তারা সততার সাথে তারা লড়াই করেছে। অপরের ঘরে তারা দিনমজুরি করে আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করেছে। চরম দারিদ্রতার মাঝেও আমাদেরকে স্কুলে পাঠিয়েছে। ছাত্র সমাজের প্রতি আমার নির্দেশ বা উপদেশ বা আবেদন বলা যেতে পারে, এই কারণে আদেশ করুন আমাদের প্রতি, সেটাই আদেশ হোক। এই কারণে আমি বলতে পারি যে দারিদ্রতা কোনো প্রতিবন্ধকতা নয়। জীবনে যখন আমি আমার সিনিয়র দাদাদের দেখতাম, তারা উঁচু ক্লাসে পড়াশোনা করছে, তারা ভালো স্কুলে পড়াশোনা করছে, যারা কলেজে পড়াশোনা করছে, তাদেরকে দেখে স্বপ্ন দেখতাম, এই জীবনে কি আমি সেই জায়গায় যেতে পারবো। ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবান আমার শরীরটাকে ঠিক রেখে আমাকে লড়াই করার শক্তি দাও। তাই রবীন্দ্রনাথ বলছেন যে তুমি আমাকে বিপদে রক্ষা করো, এটা আমি চাই না, বিপদ যেন আমি ভয় না করতে পারি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে না করি যেন ভয়। সেইটাকে পাথেয় করে আমি এগিয়েছি। অনেক আদর্শ শিক্ষককে আমি জীবনে পেয়েছি। প্রাইমারি স্কুলে আমাদের হিমাংশু শেখর ডিন্ডা, আমাদের হাই স্কুলে বিভূতিভূষণ তোলা, এইরকম বহু মানুষকে আমি পেয়েছি। জ্ঞানদাকান্ত মিশ্র,
অংশুমান পঞ্চাধ্যায়ী যাদের জীবন দর্শন আমি পর্যালোচনা করেছি, তাদেরকে দেখে তাদের স্নেহ পেয়েছি এবং তাদের অত্যধিক ভালোবাসা পেয়ে জীবনে আমি বল সঞ্চয় করেছি। তাই ছাত্র সমাজের প্রতি আমার আদেশ বলা যেতে পারে যে তারা প্রকৃত মূল্যবোধের শিক্ষা গ্রহণ করে তারা জীবনে অগ্রসর হবে। বিদ্যাসাগরের মতো দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যিনি স্ট্রিট লাইটে থেকে দাঁড়িয়ে থেকে পড়াশোনা করেছেন, যিনি পিছু হটেননি। ইংরেজদের উপরে তিনি কি করেছেন না, তাদের সঠিক যোগ্য জবাব দিয়েছেন, ভয় পাননি এবং পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় ছাত্রপ্রাণ বলা হয়েছে। এই কারণে যে অর্থাৎ ছাত্রছাত্রী যদি পিতামাতাকে প্রকৃত শ্রদ্ধা করে এবং আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের যে সম্পদ, ধর্মীয় গ্রন্থ যদি পড়াশোনা করে তাকে যদি পাথেয় করে জীবনে এগোতে পারে, তাহলে সে কি করবে, বল পাবে, শক্তি পাবে। আর আমরা বলতে পারি যে ছাত্র জীবন হচ্ছে একটি তপস্যার জীবন। ছাত্রানাং অধ্যয়নং তপ, গীতায় ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, সেটাকে পাথেয় করতে হবে। আর শাস্ত্রে আছে কাক চেষ্টা বকধ্যায়ী সানো নিদ্রা তথৈবচ, স্বল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। যে বিদ্যার্থীর 5টা লক্ষণ বলা হয়েছে। কাক চেষ্টা, কাকের মতন অত্যধিক চেষ্টা, সেই গল্প আছে যে একটা পুজোর মধ্যে জল ছিল, পাথর ফেলে ফেলে তাকে জল পান করেছে। কাক চেষ্টা বকধ্যায়ী, বকের মধ্যে মাছ শিকার করার জন্য সে অত্যধিক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ফোকাস নিজেকে করতে হবে, যে অত্যধিক প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অর্জুনের সেই মাছের চোখে করার মতো। কাকো চেষ্টা বকধ্যায়ী সানো নিদ্রা, সানো নিদ্রা মানে হচ্ছে কুকুরের মতো, অর্থাৎ কম নিদ্রা, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থেকে পড়াশোনাকে নষ্ট না করা ভালো। আরই গৃহত্যাগী, হ্যাঁ, যতটা পরিমিত আহার করা উচিত সেটা খাবে। আর কি হচ্ছে গৃহত্যাগী, সবসময় ঘরের মায়া পিতামাতারও উচিত। তাই রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলেছিলেন 7 কোটি সন্তানেরে, হ্যাঁ, তিনি বলেছিলেন যে 7 কোটি সন্তান যখন পৃথিবীতে ছিল সেই সময় তিনি বলেছেন যে তোমরা বাঙালি করে রেখেছ, তাকে মানুষ করতে পারোনি। হ্যাঁ, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ, বাঙালি করে মানুষ করনি। অর্থাৎ তাদেরকে নিজেদেরকে বুঝে নিতে দিতে হবে, তাদেরকে পরিশ্রম করতে শেখাতে হবে, তাকে আঁচলের তলায় রাখলে চলবে না, তাকে গৃহত্যাগী করতে হবে, তাকে পড়াশোনায় সঠিক দিশা দেখাতে হবে। ছাত্রছাত্রীদের আমি অন্তত এইটুকু বলবো যে ভালো পড়াশোনা করলে প্রকৃত মানুষ হতে গেলে অর্থ উপার্জন করার জন্য অনেক কিছু তোমার ব্যর্থ তুমি হবে না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, চরিত্রবান হতে হবে, তোমাদের আর গীতা পাঠ করতে হবে, ভালো মানুষের সাথে সঙ্গ করতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতার আদেশ পালন করবে, তোমরা শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবে, শিক্ষক শিক্ষাদের যথেষ্টভাবে শ্রদ্ধাশীল হয়ে প্রণাম করবে। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানম তত্ত্বদর্শিনম। যেখানে শ্রদ্ধাবান হয়ে যদি ছাত্রছাত্রী তার শিক্ষক মহাশয়কে তাদের জীবনের প্রকৃত দিশা কিভাবে দেখানো যায়, কিভাবে বিভিন্নভাবে সে জীবনে সমাজে এগোতে পারে, যদি শ্রদ্ধাবান হয়ে জেনে নেয়, তাহলে সে প্রকৃত শান্তি যেরকম পাবে, প্রকৃত দিশা দেখতে পাবে, মানুষের মতন মানুষ হয়ে জীবনে বড় হতে পারবে। এইটুকু আমার কথা ছাত্রদের প্রতি। অর্থাৎ পড়াশুনো করে ভালো চাকরি বাকরি পাওয়ার আগে ভালো মানুষ হতে হবে, তবেই সমাজে প্রতি ওর শ্রদ্ধাবান হবে এবং সবাইকে ভালোবাসবে। স্যার, আরও দেখা যায় ইদানিংকালে বিভিন্ন স্কুলে বা কলেজে ছাত্রছাত্রীরা অসদ্যশীল, বিভিন্ন নেশায় আক্রান্ত, এবং স্কুল জীবনে পড়াশোনা বাদ দিয়ে বাকি অন্যান্য বিষয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কি বলবেন তাদের বিষয়ে, বা তাদের কি করা উচিত যাতে করে তারা ওই সব জিনিসদের প্রতি নিজেকে দূরত্ব বজায় রাখতে পারে? খুব ভালো প্রশ্ন এটা। প্রত্যেকটা পরিবারের এই ছাত্রছাত্রী তথা তার সন্তান সন্ততিদের নিয়ে অশান্তি তৈরি হয়েছে। পিতামাতারা সবসময় অশান্তিতে ভুগছে, ছেলে মেয়ে কথা শুনছে না, তারা অশ্রদ্ধাশীল, তারা মুখের উপর কথা বলছে। এটা আমাদেরকে যেরকম পীড়া দেয়, সমাজের প্রত্যেকটা মানুষ এর জন্য দায়ী। এটুকু আমাদের মনে করতে হবে যে ছাত্ররা কেন অশ্রদ্ধাশীল। আমরা পিতামাতা
ছাত্রছাত্রীদের প্রকৃত দিশা দেখাতে পারছি না। এক। দুই, অনেক শিক্ষক বন্ধু ছাত্রছাত্রীদের কিছু হবে না করে তাদেরকে হতাশার সাগরে নিমজ্জিত করছে। তৃতীয়ত হচ্ছে আমাদের সমাজের অনেক অপসংস্কৃতি তাদেরকে কি করছে, মিসগাইড করছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে তারা পুজোর নামে বিভিন্ন ধরনের ডিজে বাজছে, তারা কি করছে, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করছে যুবক যুবতীরা। তাদের দাদা দিদিকে দেখতে পাচ্ছে, সমাজে দেখতে পাচ্ছে চাকরি বাকরি নেই, পড়াশোনা করে কি হবে, আমাদের দেশে কলকারখানা নেই। এর জন্য রাষ্ট্র ব্যবস্থাও যেরকম দায়ী, আমরাও দায়ী। তাহলে আমরা ছাত্রছাত্রীকে দোষ দিতে পারবো না, কারণ তারা হচ্ছে সমাজেরই অংশ এবং আমাদেরই তারা ভবিষ্যৎ প্রজন্ম। তাদেরকে সঠিক দিশা তখনই আমরা দেখাতে পারবো যখন পিতামাতা চরিত্রবান হবে, পিতামাতা সৎ পথে জীবনযাপন করার উপদেশ দিবে। স্কুল কলেজে গিয়ে শিক্ষক শিক্ষিকা বলবে যে তুমি চেষ্টা করো, তোমার নিশ্চয়ই হবে। এবং প্রকৃত শিক্ষা তখনই তারা পেতে পারবে যদি ছাত্রছাত্রী, তার বন্ধু বান্ধব, বিভিন্ন পরিবার থেকে যারা আসছে তাদের পরিবারের সাথে যদি একটা মেলবন্ধন তৈরি হয় এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের নেশাদ্রব্য যত্রতত্র, আমাদের গ্রাম্য কথা আলোচনা, রাজনীতিক নিয়ে কচকচানি, এগুলো থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখার জন্য ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক নেতাদের অনেক বেশি ভূমিকা পালন করতে হবে। যদি এইটা করতে পারা যায় এবং ছাত্রছাত্রীদের প্লেসমেন্টের ব্যবস্থা করতে হবে, যে যেরকম কোয়ালিফাইড তার সেরকম কাজ দিতে হবে। দেশে শিল্প কলকারখানাকে আনাতে হবে, কারণ এটার জন্য ছাত্রছাত্রীরা হতাশায়, বেকার যুবক যুবতীরা তারা কি করে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলা হয়। ছাত্রীদের কর্তব্য হচ্ছে সৎসঙ্গ করা, ভালো মানুষের সাথে সঙ্গ করা, তারা মঠ মন্দিরে গিয়ে প্রকৃত শিক্ষা লাভ করা, যে জীবনের পথটা কি শুধু অর্থ উপার্জন, জীবনের পথ কি শুধু অত্যধিকভাবে মানুষকে ঠকানো, না, তাদের হবে যে সৎ পথে জীবনযাপন করা। এবং আমাদের কি করতে হবে, চাহিদাটাকে কমাতে হবে। যে দুটো ডাল ভাত জোগাড় করার জন্য আমাদের বহু ক্ষেত্র সমাজে রয়েছে। আগেকার দিনে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এই পেশা নয়, এখানে বহু পেশা, বহু কর্মক্ষেত্র তৈরি হয়েছে। তাতে যার যেরকম ক্ষমতা সে সেই পথে যদি নিজেকে নিয়ে যেতে পারে, এর জন্য তার পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা তাকে প্রকৃত দিশা দেখাবে এবং সঠিকভাবে কাউন্সিলিং করাতে হবে। সেই কাউন্সিলিং করার জন্য সঠিক শিক্ষাগুরু দরকার, তার কাছে গেলে তারা প্রকৃত দিশা দেখতে পারবে। স্যার, আপনি পশ্চিমবঙ্গ সরকারের এক বিশেষ সম্মান শিক্ষারত্ন উপাধিতে ভূষিত হয়েছেন। কেমন লাগছে? এবং আমাদের দর্শক আসন উপবিষ্ট সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যদি এটা পাওয়ার যে প্রসেসগুলো আছে, এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা ওগুলোর ব্যাপারে যদি কিছু বলেন। ধন্যবাদ। ঠিকই, দীর্ঘ প্রায় 24 বছর আমি প্রধান শিক্ষক হিসেবে ভবানীচক হাই স্কুলে আমি কাজ করার সুযোগ পেয়েছি। ভবানীচক হাই স্কুল 1941 সালের যার প্রতিষ্ঠা, প্রাক স্বাধীনতা যুগের 5ই সেপ্টেম্বর বিদ্যালয়ের জন্মদিন। 5ই সেপ্টেম্বর অত্যধিক ঐতিহাসিক দিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেটা শিক্ষক দিবস হিসেবে বিশ্বে বন্দিত এবং চর্চিত। সেই শিক্ষক দিবসে ভবানীচক হাই স্কুলের জন্ম 1941 সালের 5ই সেপ্টেম্বর। 1996 সালের 10ই অক্টোবর আমি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। বিদ্যালয়ের পরিকাঠামোগত অবস্থা ছিল অত্যধিক জরাজীর্ণ, ছাত্র সংখ্যা ছিল অত্যধিক কম। আমি বিদ্যালয়ে যোগদান করার পরে বদ্ধপরিকর হয়েছিলাম, যেরকম ছাত্র জীবনে চরম দারিদ্রতার মধ্যে আমি আমার জীবন কাটিয়েছি এবং আমি আমার শিক্ষকতাকে জীবনের নেশা হিসেবে গ্রহণ করেছি। শিক্ষকতার আদর্শ, এই প্রফেশনকে আমি জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করে আমি যেরকম কাজ করে সহশিক্ষক হিসেবে সফলতা পেয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পরে আমি বদ্ধপরিকর হয়েছিলাম এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যাকে দ্রুত গতিতে তাকে বাড়ানো যায় কিভাবে, পরিকাঠামোর কিভাবে উন্নতি করা যায়। এলাকাবাসীর সাথে বারবার
আমি আলাপ আলোচনা করেছি, শিক্ষক বন্ধুদের সাথে আলাপ আলোচনা করেছি এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য আমি মৌলিক চিন্তাভাবনা করেছি। বিভিন্ন অফিসে গেছি, সাহায্য চেয়েছি, বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে গেছি স্কুলের উন্নয়নে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ধীরে 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 ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, স্কুলের পঠন পাঠনের অনেক উন্নতি সাধন করা গেছে। আমি নিজে মনে করেছি যে বলা হয় যে স্কুলের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার মৌলিক চিন্তাভাবনা দ্বারা স্কুলের অভাবনীয় পরিবর্তন ঘটাতে পারেন। সেটাকে আমি পাথেয় করে আমার আদর্শ শিক্ষক বন্ধুদের তাদের আগ্রহ, উদ্দীপনা, উৎসাহকে আমি কাজে লাগিয়েছি এবং 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার আমাকে শিক্ষারত্ন উপাধিতে ভূষিত করেছে। স্বয়ং সেটা মুখ্যমন্ত্রী আপনাকে এতে দিয়েছে? হ্যাঁ, স্বয়ং প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী আমাকে এই সম্মান প্রদান করেছেন। সেটা নিশ্চয়ই আমি আনন্দিত, গর্বিত। আমরাও এই আনন্দ এবং এই গর্ববোধ করার পিছনে একটাই কারণ আছে, এই পুরস্কারটা জনগণেরই প্রাপ্য। বিদ্যালয়ের পক্ষ থেকে আমি নিশ্চয়ই পেয়েছি, কিন্তু সার্বিক শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী, ম্যানেজিং কমিটি এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের অকুণ্ঠ সাহায্য না পেলে বিদ্যালয়ের উন্নতি বিধান করা সম্ভব হতো না। আর একটা প্রশ্ন ছিল যে এই প্রসেসটা যেটা উপাধিতে ভূষিত হতে গেলে কিভাবে এগোতে হয়, এই বিষয়ে আমার একটু এখন হয়তো প্রসেসটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমার তখন কিভাবে করেছিলেন? কষ্ট দ্বিধা আছে। এই কারণে এখন যে পদ্ধতি সেটা হচ্ছে একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আবেদন করতে হয়। আচ্ছা, সেইখানে আমার একটু দুঃখ আছে যে আমার আবেদন করাটা আমার অত্যধিক নীতি আদর্শের একটু বাইরে। আমি কেন আবেদন করব? আচ্ছা, এটা নিশ্চয়ই শিক্ষা দপ্তর তিনি তার হ্যাঁ, ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে তিনি তারা প্রকৃত তথ্যটা, তার সত্যটা তিনি উদ্ঘাটন করে তিনি সম্মানিত করলে আরও বেশি ভালো লাগতো। তবে যে কোনোভাবে আমার এক বিদ্যালয়ের সহশিক্ষক যে কোনোভাবে আমার বায়োডাটা সমেত আমার গবেষণা, আমি জীবনে গবেষণা করে 2011 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি তথা ডক্টরেট উপাধি আমি পেয়েছি। সেটা একটি মৌলিক কাজ ছিল ভাঙন মাছের উপরে, যথা মিগুল সেফালাস, তার উপরে একটা গুরুত্বপূর্ণ কাজ করার পর দীর্ঘ 10 বছর গবেষণার কাজ করে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডক্টরেট উপাধিতে আমি পদমর্যাদা লাভ করেছি 2011 সালে। সেটা ছিল আমার একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। দ্বিতীয় ছিল বিদ্যালয়ের অত্যধিক জীর্ণ দশা থেকে বিদ্যালয়ের অনেক অনেক ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রেজাল্ট অত্যধিক সুনামের সাথে আমরা তার রেজাল্টটাকে ভালোভাবে সফল করার চেষ্টা করেছি এবং 2020 সালে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যালয়ের এক ছাত্রী দেবস্মিতা মহাপাত্র, সবার মধ্যে তৃতীয়, এবং র্যাঙ্কিংয়ে ওয়েস্ট বেঙ্গলে থার্ড হয়েছিল এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। আজ অবধি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এটা সর্বকালীন রেকর্ড। এটা ভেবে আমার আনন্দ হচ্ছে যে আমারই এক ছাত্রী এবং আমার প্রধান শিক্ষকের কর্মকালে সেই এই বিরল সম্মানের অধিকারী হয়েছে। তার জন্য আমি অত্যধিক আনন্দিত এবং গর্বিত। এবং ঠিক তার আগের বছর 2019 সালে পশ্চিমবঙ্গ সরকার আমাকে শিক্ষারত্ন উপাধিতে ভূষিত করেছে। এই 19 এবং 20 সাল আমার জীবনের পক্ষে স্মরণীয়। আমি একটি প্রত্যন্ত গ্রামের স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যে বদ্ধপরিকর হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে স্কুলের সার্বিক উন্নয়নের জন্য আমি নিজেকে নিয়োজিত করেছি, তার চরম সফলতা আমি অর্জন করেছি। তাই আমি শিক্ষক বন্ধুদের অনুরোধ করব যে তারা যদি ব্যতিক্রমী চিন্তাভাবনা করে, তারা যদি জীবন মরণ লড়াই করে, ডু অর ডাই এই পেশাকে নেশা আকারে যদি ব্রতী হয়ে তারা শিক্ষক ছাত্রছাত্রীদের মেলবন্ধন ঘটিয়ে তারা সমাজের উন্নয়নে যদি নিজেকে অংশীদার করে নিতে পারে, তাদেরও কিন্তু এই সম্মানে সম্মানিত হওয়ার সুযোগ থাকছে।
তাই তাদেরকে বলবো যে শিক্ষকতা আরেকটি আদর্শ পেশাকে তারা নেশা করে যদি এগোতে পারে তাহলে সমাজে একটা ভালো বার্তা যাবে। ছাত্রছাত্রী যেরকম তার সম্মান রাখবে, আর নিজেকে সম্মানীয় করে রাখতে গেলে, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে গেলে তার পেশাটাকে নেশার আকারে তাকে ব্রত গ্রহণ করে এগোতে হবে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যারা স্কুলে আছেন ওনাদেরকে তা- তো দৃষ্টান্ত স্থাপন করতেই হবে, করতেই হবে, সাথে সাথে ওনাদের ডকুমেন্ট করতে হবে, সবগুলো প্রতিটা নথি সাবমিট করতে হবে, তারপরে সিলেকশন প্রসেসের মাধ্যমে সিলেকশন প্রসিডিউরের মাধ্যমে ডিআইর মাধ্যমে একটা রিপোর্ট যায়, তারপরে আমাদের ওরা select শিক্ষা হয়ে যায়। দপ্তরে রিপোর্ট যায়, তারপরে ওনারা অ্যাসেসমেন্ট করে ওরা ফাইনাল অ্যাসেসমেন্ট ওখানে রাজ্য সরকার করেন, তারপরে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। আরেকটা স্যার আমার যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনকার দিনে, ছাত্র জীবনে আপনি ছাত্র জীবন থেকে আপনি ধর্ম বিশ্বাসী তথা ভগবান বিশ্বাসী, এবার সায়েন্স নিয়েও পড়াশোনা করেছেন, পিওর সায়েন্স তথা বিজ্ঞান নিয়ে, কোনোদিন সংঘাত কি ঘটেনি? খুব প্রাসঙ্গিক প্রশ্ন এই কারণে বলবো যে আমাদের তথাকথিত সমাজ ব্যবস্থায় একটি ধারণা প্রচলিত আছে যে যারা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বা বৈজ্ঞানিক, তারা এই ধর্মীয় বিশ্বাসে তারা বিশ্বাসী নয়। এইরকম একটি ধারণা আছে, কিন্তু আমার মতে সেই ধারণাটা ঠিক নয়। কারণ ধর্ম কাকে বলে যদি আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে ধর্মং টু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের বিধান বা আইন। আমাদের জীবনযাপন করার জন্য আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের কি আছে? সংবিধান আছে। সংবিধান আমাদের শিক্ষা দেয় কি করা উচিত, কি করা উচিত নয়। ঠিক একইভাবে আমার জীবনযাপন পরিচালনা করার জন্য কি করব কি করব না, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, এগুলো যেখান থেকে আমরা প্রকৃত শিক্ষা পাই সেটা হচ্ছে শাস্ত্র। অর্থাৎ সেই যে নিয়ম কানুন, পিতামাতাদের শ্রদ্ধা করব, বন্ধু বান্ধবদের সাহায্য করব, আমরা যারা আর্ত মানুষ তাদেরকে আমরা সাহায্য করব, এটাই হচ্ছে আমাদের কাজ, এটাকেই বলা হচ্ছে ধর্ম। জন্য আইনস্টাইন বলেছিলেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। তিনি বলেছিলেন যে ধর্ম ছাড়া আমাদের ধর্ম এবং বিজ্ঞান তারা পরস্পরের সাথে তারা সম্বন্ধযুক্ত, সম্পর্কযুক্ত, তাদের মধ্যে কোনো বিরোধ নেই, টু সাইডস অফ এ কয়েন। এবং বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন গীতাকে অত্যধিক পছন্দ করতেন। তিনি বলছিলেন, হোয়েন আই রিড ভগবত গীতা অ্যান্ড রিফ্লেক্টস আপন হাউ গড ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড, এভরিথিং সিমস টু মি সুপারফ্লুয়াস। তিনি গীতা পড়তেন এবং গীতাতে তিনি জানতে পেরেছিলেন যে ভগবান কীভাবে পৃথিবীর সৃষ্টি করেছেন। এইটা জানার পরে তিনি অত্যধিক আশ্চর্যান্বিত হয়ে যেতেন। অর্থাৎ আইনস্টাইনের মতন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক তারাও কিন্তু বুঝেছিলেন যে পৃথিবীতে একটি সর্বনিয়ন্ত্রণকারী একটি শক্তি আছে, যে শক্তি এই পৃথিবীটাকে চালনা করছে। তাই আমরা যদি মাইকেল ফ্যারাডে থেকে শুরু করে, আমরা যদি ডাল্টন থেকে শুরু করে মেন্ডেলিভ এবং মেন্ডেল, এইরকম বহু এবং নোবেলজয়ী বহু বৈজ্ঞানিক আছে, চার্লস টাউন্স আছেন, যে যারা ধর্মকে তারা ভগবানের অস্তিত্ব বিশ্বাসী, গড ইজ এ পার্সন, তাদের কথায় গড ইজ এ পার্সন, যে একজন পরম নিয়ন্ত্রণকারী আছেন যেটা গোটা বিশ্বকে তারা পরিচালনা করছে। তাই আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও আমি শাস্ত্র পাঠ করেছি, আমি বহু মনীষীদের সাথে মেলামেশা করে দেখেছি, তারা প্রকৃত যারা বড় বড় ধরনের বৈজ্ঞানিক তারা কিন্তু এসে বিভিন্ন সংস্থাতে তারা জয়েন করেছে, তাদের কাছ থেকে আমি জেনেছি যে বিজ্ঞান এবং ধর্ম কোনো সংঘাতের জায়গা নয়, বরং পরস্পরের পরিপূরক। আমি ইসকনের সাথে দীর্ঘদিন যুক্ত আছি, বহু মহারাজদের সাথে পরিচিতি আমার ঘটেছে, তাদের থেকে আমি এইটুকু শিক্ষা লাভ করেছি যে ধর্ম এবং বিজ্ঞান কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, তাদের মধ্যে পরস্পর মেলবন্ধনে আমাদের যদি পরা আর অপরা বিদ্যা আমরা যদি শিক্ষা লাভ করতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। এবং আমরা বিভিন্ন সমাজেও দেখতে পাই যে প্রচলিত আছে যে কথাটা বলেন, ধর্মকর্ম বৃদ্ধ বয়সে হয়, এবং পিতামাতারও দেখেছি যেটা সন্তানদের ধর্মগ্রন্থ পড়তে বারণ করেন, পাছে সংসার ত্যাগ করে একদম অতি সত্যি। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমার খুব অত্যধিক সোজা সাপটা উত্তর হচ্ছে যে
ধর্ম তথা আমি আগে বলেছি ভগবান প্রণীত আইন, হাউ টু মেনটেন আওয়ার লাইফ স্মুথলি, সেটা আমাদের ধর্ম শিক্ষা দেয়। আমরা যদি কৌমারং আচরং প্রাজ্ঞ ধর্মান ভাগবতা মিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্য ধ্রুব অর্থদম, অর্থাৎ কৌমার বয়স থেকে আমাদের গৃহে স্কুলে আমাদের কি করা উচিত? গীতা পাঠ করা উচিত। তাই আমাদের ভারতবর্ষের বহু স্কুলে এখন স্কুলেই গীতা পাঠ করানো হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে প্রকৃত মানুষ হওয়ার দিশা এই প্রকৃত ধর্মগ্রন্থ গীতা দিতে পারে। এটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন প্রত্যেক মানুষের জন্য গীতা হচ্ছে একটি অত্যন্ত উপযোগী। আমাদের তমলুকের বিশিষ্ট বৈজ্ঞানিক মণি ভৌমিকের যদি আমরা কথা বলি, বিশ্বে যিনি লেসার রশ্মি আবিষ্কার করে চোখের চিকিৎসার জন্য তিনি যুগান্তকারী একটি কাজ করেছেন এবং বিশ্বের বড় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি আমাদের মণি ভৌমিক, মেদিনীপুরের গর্ব, তমলুকের সুসন্তান। তাকেও আমরা দেখেছি, তিনি বলেছেন একজন বৈজ্ঞানিককে বৈজ্ঞানিক বলা হবে না যদি তিনি ধর্মবিশ্বাসী না হন। তার এইরকম গুরুত্বপূর্ণ যে একটি পুস্তক আছে, যে সেখানে বলা হয়েছে বিজ্ঞানে ঈশ্বরের সংকেত বলে একটি বিশ্ববিখ্যাত বই রয়েছে। তিনি বলছেন যে একজন বৈজ্ঞানিক যদি প্রকৃত ধর্মবিশ্বাসী হয় তাহলে সমাজের তিনি মঙ্গল কামনা করতে পারেন। এই জন্য আমাদের প্রচলিত যে ধারণা আছে ধর্মকর্ম বৃদ্ধ বয়সে হবে, সেটা অতি ভুল, অতি ভুল, অতি ভুল। তাই তাদের উচিত সন্তান সন্ততিদের এই কৌমার বয়স থেকে তাদের আমাদের এই গীতারূপ শাস্ত্রকে পঠন পাঠনের মধ্যে তাদের অঙ্গীভূত করে তাদের প্রকৃত জীবনযাপনের দিকে তাদেরকে ঠিকঠাকভাবে গাইড করা, এইটা আমার মতামত। ধর্মকর্ম বৃদ্ধ বয়সে নয়, সঠিক সময়ে করো, সঠিক সময় একদম বাল্যকাল থেকেই, যাতে করে আমরা ভুলগুলো কম করি। নাকি এমন হয় যে ভুল করে নিয়ে ভাবি এটা না করলে হতো। সেই জন্য বলা হয়েছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পরবর্তী তথা শেষ প্রশ্ন, কারণ প্রশ্ন অনেকগুলোই আছে মাথায় এবং মনে অনেকগুলো আসছে, কিন্তু সময় সীমিত হওয়ার জন্য আমি এই প্রশ্নটাই দিয়ে আজকে শেষ করব আমাদের কোয়েশ্চেন আনসার সেশনটা। আমার যেটা প্রশ্ন হলো ওভারঅল সবার থেকে, দর্শক উপবিষ্ট সবার থেকেই, যে পরিপূর্ণ মানুষ হওয়ার মূল মন্ত্র কী, তথা আমাদের সমাজের প্রত্যেক মানুষ, শিশু, ছাত্র, শিক্ষক, এমনি সাধারণ মানুষ সবার প্রতি কী বার্তা দেবেন, সমাজের প্রতি কী বার্তা ওভারঅল? ধন্যবাদ। এটা অত্যধিক প্রাসঙ্গিক প্রশ্ন, সঙ্গে আমি বলবো এটা হচ্ছে বার্নিং কোশ্চেন অফ দ্য সোসাইটি। প্রকৃত মানুষ হওয়ার মূল মন্ত্র কী? এপিজে আব্দুল কালামের একটি গুরুত্বপূর্ণ উক্তি এতে আছে। তিনি বললেন, হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অফ গড, দ্য সান অফ ম্যান বিকাম দ্য সান অফ গড। তিনি বললেন যে আমাদের এই দেহ মন্দির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি আধার। এই দেহ মন্দিরকে আমি যদি পবিত্র করতে পারি, আমার সন্তান সন্ততিকে যদি প্রকৃত দিশা দেখাতে পারি, তাকে যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমি প্রকৃত মানুষ গড়ে তুলতে পারবো আমাদের সন্তান সন্ততিকে। ঈশোপনিষদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র আছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্তাৎ জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। বাংলা অনুবাদ এরকমই দাঁড়ায়, এই বিশ্ব চরাচরে যা কিছু আমরা দেখছি সবই ভগবানের সৃষ্টি এবং ভগবানের সম্পদ। আমার জন্য ভগবান যেটুকু বরাদ্দ করেছেন আমি সেইটুকুই গ্রহণ করতে পারি, তার বেশি গ্রহণ করতে চাইলেও পারবো না। এই মন্ত্রটা যদি আমরা একেবারে আত্মস্থ করতে পারি এবং একে যদি ধ্রুব সত্য মনে করতে পারি, তাহলে এই পৃথিবীতে কোনো সমস্যাই থাকবে না। কারণ আমরা জানি এই পৃথিবীতে সম্পদের অভাব নেই, সম্পদের বন্টন ব্যবস্থার পদ্ধতির মধ্যে ত্রুটি আছে। কেউ অত্যধিক ধনী, কেউ অত্যধিক গরিব। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তত এই শিক্ষাটা ছাত্রদের প্রতি দিতে হবে যে এই পৃথিবীতে
তোমার গ্রাসাচ্ছাদনের জন্য যা কিছু দরকার ভগবান সব কিছু পরিপূর্ণ করে রেখেছেন। কারণ আমরা জানি যে আমরা কষ্ট পাই আমাদের অত্যধিক আকাঙ্ক্ষার জন্য, চাহিদা বা এই জন্য বলা হচ্ছে যে সাফারিংস কামস ফ্রম এক্সপেকটেশান, নো এক্সপেকটেশান নো সাফারিংস। আমার যদি আশা আকাঙ্ক্ষা না থাকে কিছুই, আমি পৃথিবীতে মনুষ্য সৃষ্ট, আমরা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই যদি আমরা মনে করি, আমাদের এই বোধটুকু থাকা উচিত ভগবান আমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন আমি সেটাই পাব। তার জন্য চুরি ডাকাতি করব না, তার জন্য মানুষকে ঠকাবো না, তার জন্য মানুষকে মিথ্যা কথা বলবো না। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আমার কষ্ট থাকবে না। তাহলে আবাল বৃদ্ধ বনিতার কাছে অন্তত এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে যে আমরা ভগবানের সৃষ্ট জীব, পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। তাহলে আমি পিতামাতার সন্তান হিসেবে জীবনযাপন করতে করতে এমন মহত্বের কাজ করব তাতে আমি যেন ভগবানের সন্তান হিসেবে নিজেকে পরিবর্তিত করতে পারি। তাই এপিজে আব্দুল কালাম বলছেন যে হিউম্যান বডি ইজ দ্য হাইয়েস্ট টেম্পল অফ গড, দ্য সান অফ ম্যান বিকাম দ্য সান অফ গড। মানুষের সন্তান ভগবানের সন্তানে রূপান্তরিত হতে গেলে তাহলে আমাদের এই রকম উপযুক্ত কাজটি করতে হবে। বিবেকানন্দ বললেন উই আর ফর আদার্স, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। বিবেকানন্দ বললেন যে তুমি মাতৃ শক্তি, মাকে তুমি কষ্ট দিও না, দেশমাতৃকাকে তুমি কষ্ট দিও না। তাই আমাদের উচিত যে আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি বহু জন্মের পরে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। তাই শাস্ত্রের কথাই বলা হয়েছে যে এই মানুষ জন্ম আমি যখন পেয়েছি তাকে সার্থক করে তুলতে গেলে ভগবানের প্রণীত আইন তথা ধর্ম কর্ম, ধর্ম কর্ম মানে ভগবানের প্রণীত আইনকে বলা হচ্ছে ধর্ম। ধর্মং টু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ভগবানের নির্দেশ মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে এই পৃথিবীতে সঠিক আমি কর্ম করতে পারবো। আর ভগবানের প্রণীত আইন মানে হচ্ছে কারোর ক্ষতি করো না, অপরের উপকার করো, সৎ চিন্তা করো, সৎ পথে জীবনযাপন করো। তাহলে ওভারঅল সমাজের প্রতি আমার বক্তব্য হচ্ছে যে আসুন না আমরা মনে করি আমরা ভগবানের সৃষ্ট জীব, তিনি এই পৃথিবীতে যা কিছু দিয়েছেন আমি তাতে নিয়েই আমি সন্তুষ্ট থাকব, আমি কারোর ক্ষতি করব না, আমি অপরের মঙ্গল সাধন করব। এইটা যদি আমরা করতে পারি তাহলে সমাজে আমরা অতি শান্তিতে থাকব, আনন্দে থাকব। অর্থাৎ কম চাহিদা, অর্থাৎ অবশ্যই। লেস এক্সপেকটেশন, লেস পেইন এবং বি হনেস্ট, Be সৎ honest, থাকা উচিত। একদম জীবনে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন নিজেকে সৎ পথে রাখা উচিত। এবং তাহলেই আমরা বিবেকানন্দের কথায় সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করা সত্যকে ত্যাগ করা চলে না। এই বোধটুকু আমাদের যদি থাকে তাহলে আমরা সবাই সুখে বসবাস করতে পারব। কারণ এই পৃথিবীকে আমরা ভারতবর্ষ যেরকম পথ দেখাচ্ছে তার একটাই সম্পদ, সেটা হচ্ছে আধ্যাত্মিক সম্পদ। এই আধ্যাত্মিক সম্পদের জন্য গোটা বিশ্বে ভারতবর্ষ মাথা উঁচু করে আজকে সে বেঁচে আছে এবং আরো অনেক ভালো কিছু করছে, করছে। স্থাপন করছে। তো এটাই আমাদের যেটা ডিসকাশন ছিল। নমস্কার।